নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিগ। হ্যালো ডক্টর বা হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠান নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজিস্ট ডক্টর অরুন্ধতী দে। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। আমাদের দৈনন্দিন জীবনে এখন বিভিন্ন রোগের সম্মুখীন হই আমরা, এবং তার মধ্যে এখন একটি রোগের প্রাধান্য পেয়েছে বা এই রোগটি সচরাচর শোনা যায়, সেই রোগটি হচ্ছে ক্যান্সার। আজকে ক্যান্সারের বিষয় খুঁটিনাটি আলোচনা করব আপনার সঙ্গে। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে ক্যান্সার কি? ক্যান্সার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রথমে জানতে হবে এই যে আমরা বেঁচে থাকি, ছোট থেকে মানুষ যে বড় হয় তার কারণ হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। মানে একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, এটা একটা নির্দিষ্ট হিসেব আছে, সেই হিসেবে কোষ বিভাজন বা সেল ডিভিশন হয়। ক্যান্সার মানে হচ্ছে যখন এই কোষ বিভাজন বা সেল ডিভিশনটা আনলিমিটেড হয়ে যায়, মানে যেখানে বন্ধ হওয়ার কথা ছিল সেখানে বন্ধ হয় না, সেটা কন্টিনিউয়াসলি ডিভাইডেড হতে থাকে। এটা হচ্ছে একটা বেসিক কথা। তো সেইটাকে তখন সেই সেলটা নর্মাল সেল থেকে ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট সেলে পর্যবসিত হয়, সেটাই হচ্ছে ক্যান্সার। আর ক্যান্সারের আরেকটা বড় তার ক্যারেক্টারিস্টিক বা চরিত্র বলবো, সেটা হচ্ছে যে ক্যান্সার এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন সেটা রক্ত দিয়ে হতে পারে, লসিকা বা লিম্ফ দিয়ে হতে পারে, বা অন্য কোনো চ্যানেল দিয়ে হতে পারে, শরীরের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়ায়। তো এইটাই হচ্ছে ক্যান্সারের মেইন যে দুটো চরিত্র বা বৈশিষ্ট্য হিসেবে বলা যায়। আচ্ছা, আমরা তো আরেকটা জিনিস শুনে থাকি যে ক্যান্সারের বিভিন্ন স্টেজ, এবং এটা সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে কোনো ধারণা নেই। আমরা শুনে থাকি যে ক্যান্সারের স্টেজ 1, স্টেজ 2 বা এটসেট্রা। এই ক্যান্সারের স্টেজটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। ক্যান্সারের স্টেজ বলতে অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে 4টে স্টেজ আমরা দেখি। তার মধ্যে যদি ক্যান্সার খুব ছোট টিউমার বা একদম আর্লি স্টেজে ধরা যায় সেটা স্টেজ 1 বা কোনো কোনো ক্ষেত্রে স্টেজ 2। যদি সেটা আরেকটু বেশি, টিউমারের সাইজ, যেখানে টিউমার হোক না কেন, টিউমারের সাইজটা হয়তো একদম আর্লি স্টেজের থেকে একটু বড়। এবার এইটা বলতে গেলে একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গার টিউমারের সাইজের ওপর স্টেজ ডিপেন্ড করে। ধরুন মানুষের একটা জিভের ক্যান্সারের যতটা 2 সেন্টিমিটার পর্যন্ত হলে একটা স্টেজ, 5 সেন্টিমিটার পর্যন্ত হলে একটা স্টেজ, সেই স্টেজটাই যদি কারোর স্তনে বা ব্রেস্টে হয় সেক্ষেত্রে আবার কিন্তু এই সাইজ ক্রাইটেরিয়াটা আলাদা হয়ে যায়। তো স্টেজ মোটামুটি খুব সাধারণ ভাষায় বললে স্টেজ 1 বা স্টেজ 2 সেগুলো আর্লি বা লোকালি অ্যাডভান্সড ক্যান্সার বলি। স্টেজ 3 পর্যন্ত বা স্টেজ 2, স্টেজ 3 লোকালি অ্যাডভান্সড ক্যান্সার, এবং স্টেজ 4 অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে সেটা যেখানে অরিজিনালি ক্যান্সারটা হয়েছে সেখান থেকে বাইরে অন্য কোনো অর্গানে ছড়িয়ে গেছে, সেটাকে বলা হয় মেটাস্ট্যাটিক বা স্টেজ 4 ক্যান্সার। এইটাই মোটামুটি স্টেজের হিসেব অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে। এর কিছু কিছু আলাদাও আছে, কিন্তু অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে এই 4টে স্টেজ হিসেবে আমরা পেশেন্ট পাই এবং সেই হিসেবে ট্রিটমেন্ট হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে এটা আমি শুনেছি একজনের কাছ থেকেই যে ক্যান্সারের স্টেজ এমনটার ক্ষেত্রেও নির্ধারণ করে, অর্থাৎ আপনার ধরুন ক্যান্সার কোনো শরীরে একটি অংশে হয়েছে এবং সেখান থেকে সেটি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, ঠিক আছে, তার উপরেও কি স্টেজ নির্ভর করে? ডিস্টেন্স ট্রাভেল করছে তার উপরে আমি আপনাকে আরো স্পেসিফাই করে বলছি, যেমন ধরুন কারোর পায়ে কোনো সমস্যা যে ক্যান্সার দেখা দিয়েছে এবং কিছুদিন পরে বা কিছু বছর পরে সেটা দেখা গেল তার হয়তো লিভার এফেক্ট করেছে, সেটাও কি স্টেজের ক্ষেত্রে কাউন্ট হয় নাকি সেটা ডিফারেন্ট ক্যান্সার? না, একদমই। ধরুন কারোর পায়ে ধরুন পায়ের পাতায় কারোর ক্যান্সার ধরা পড়েছে, একদম শরীরের একদম নিচের দিকে, ঠিক আছে। এবার সেই ক্যান্সারটা যদি ওই যে আমি বললাম স্টেজ 1, স্টেজ 2, ওই ক্যান্সার যতক্ষণ ওই পায়ের পাতার জায়গাতেই সীমাবদ্ধ থাকছে তখন ওটা স্টেজ 1 বা স্টেজ 2 কতটা সাইজ তার উপরে ডিপেন্ড করছে। এবার সেইটা যখন মেটাস্ট্যাটিক হয়ে যাচ্ছে বা পায়ের বাইরে অন্য জায়গায় ছড়াচ্ছে, স্পেসিফিক্যালি পায়ের ক্যান্সারের ক্ষেত্রে বলা যায় যে সেটা ধরুন কারোর কুঁচকি পর্যন্ত কোনো একটা লিম্ফ নোড বা গ্ল্যান্ড পাওয়া গেল, ওই পায়ের ক্যান্সার থেকে কুঁচকিতে কোনো একটা গ্ল্যান্ড পাওয়া গেল, সেটা কিন্তু তখন স্টেজ 3 বা লোকালি অ্যাডভান্স বলি আমরা। এবার সেইখান থেকে যদি আরো ওপরে কোথাও ছড়ায় তার সেটা স্টেজ 4 বা মেটাস্ট্যাটিক ক্যান্সার হয়ে গেল। কাজে কতটা ডিস্টেন্স অসুখটা ট্রাভেল করছে তার উপরে স্টেজ ডিপেন্ড করে না। স্টেজ ডিপেন্ড করে যে ধরুন কারোর ব্রেস্টে ক্যান্সার হয়েছে, ব্রেস্ট থেকে সেটা যখন
আর্মপিটে বা আমাদের অ্যাক্সিলায় যায়, তখন কিন্তু সেটা লোকালি অ্যাডভান্স বা স্টেজ 2 স্টেজ 3, কিন্তু যে মুহূর্তে সেটা লিভারে বা বোনে মানে হাড়ে বা ব্রেনে চলে গেল, সেই মুহূর্তে কিন্তু সেটা স্টেজ 4 হয়ে গেল, মানে বা মেটাস্ট্যাটিক হয়ে গেল। আচ্ছা, আপনারাও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই একেবারেই ডক্টর অরুন্ধতী দের সঙ্গে কথা বলতে পারেন। তার জন্য আপনাদেরকে ফোন করতে হবে। আমাদের স্ক্রিনে ভেসে যাচ্ছে ফোন নাম্বার 9593200486। আবারও বলছি 9593200486। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে ডক্টর দের সঙ্গে বা দের কাছে যদি কোনো কোয়ারি থাকে, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে ফোন করতেই পারেন। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, এই যে ক্যান্সার, ঠিক আছে, সেটাকে শনাক্ত করা হয় কি করে? ক্যান্সার শনাক্ত করতে গেলে শুধুমাত্র যে জায়গাটায় ক্যান্সার হয়েছে সেটা শুধু শনাক্ত করলে হয় না, সেটা শনাক্ত করার সঙ্গে সঙ্গে সেটা কতটা ছড়িয়েছে সেটাও শনাক্ত করা প্রয়োজন চিকিৎসা শুরু করার আগে। এবার ক্যান্সার শনাক্ত করার সবথেকে ডেফিনিটিভ যে পদ্ধতি সেটা হচ্ছে বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি। এবার এই বায়োপসি অনেক ক্ষেত্রে একটা এফএনএসি বলে পরীক্ষা করা হয়, ছুঁচ ফুটিয়ে একটা অল্প রসের মতো জিনিস নেওয়া হয়, তার থেকে বোঝা যায় যে ক্যান্সার সেল বা ক্যান্সার কোষ আছে কি নেই। এছাড়া যেটা করা হয়, ওই যেখানে ক্যান্সার বা টিউমার হয়েছে সেখান থেকে একটা ছোট মাংসপিণ্ড কেটে নিয়ে, যেটাকে বায়োপসি বলা হয়, এই দুটো হচ্ছে মেন পরীক্ষা যে ক্যান্সার আছে কি না সেইটাকে ডিটেক্ট করার বা কনফার্ম করার। এবার এই যে আমি আগে বললাম যে ক্যান্সার একটা জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়েছে কিনা, সেই ছড়ালে কতটা ছড়িয়েছে তার উপরে ট্রিটমেন্ট ডিপেন্ড করে। তো সেই অন্য জায়গায় ছড়িয়েছে কিনা সেইটা ডিটেক্ট করার জন্য কিন্তু পরীক্ষাগুলো কিছুটা আলাদা। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেগুলো করি একদম বেসিক যেগুলো পরীক্ষা, সেগুলো এক্স রে বা আলট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি এগুলো করা হয়। আর একটু অ্যাডভান্স যেখানে দরকার হয় সেখানে সিটি স্ক্যান, এবং এখন আরেকটা নতুন পরীক্ষা এসেছে, খুব নতুন বলবো না, সেটা হচ্ছে পেট সিটি স্ক্যান, যেটা একটা পরীক্ষার মাধ্যমে সারা শরীরে কোথায় ম্যালিগন্যান্ট সেল আছে সেটা অনেকটাই ডেফিনিট ওয়েতে বলতে পারে। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে এক দর্শক উপস্থিত হয়েছেন। নমস্কার। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যান্ত্রিক গোলযোগের জন্য। আচ্ছা, আপনি বলুন। আচ্ছা, এই যে বললাম, এই যে প্যাথোলজি রিপোর্ট যেটা আমরা পাই, মানে বায়োপসি রিপোর্ট বা এফএনএসি রিপোর্ট, সেখানে ক্যান্সার সেল শনাক্ত করা হলো, আর আশেপাশে কতটা ছড়িয়েছে সেটা শনাক্ত করার জন্য এই সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান এই পরীক্ষাগুলো কাজে লাগে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন করবো, এই যে আপনি প্রত্যেক দিনে যে দেখছেন, এত পেশেন্ট দেখছেন, তার মধ্যে ম্যাক্সিমাম মানে কোন ক্যান্সারগুলো বেশি পাওয়া যাচ্ছে বা কমন? রোজকার ওপিডি প্র্যাকটিসে আমরা যে ক্যান্সারগুলো পাই তার মধ্যে সব থেকে বেশি আমরা পাই হেড অ্যান্ড নেক ক্যান্সার, মানে হচ্ছে মুখগহ্বর এবং গলার ক্যান্সার যেটা বলি আমরা। তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার। আরও যে ক্যান্সারগুলো পাওয়া যায় সেগুলো গাইনোকোলজিক্যাল ম্যালিগন্যান্সি, যেমন হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এইগুলো মেনলি পাওয়া যায়। আরও কিছু কিছু ক্যান্সার পাওয়া যায় যেমন লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার, আস্তে আস্তে প্রস্টেট ক্যান্সারের সংখ্যাও বাড়ছে, এইগুলোই মেনলি পাওয়া যায়। তার সঙ্গে ব্রেন টিউমার পুরো একটা আলাদা এন্টিটি, ব্রেন টিউমার পেশেন্টও আমরা পাই। এবং এর সঙ্গে আরেকটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে আগে যে মানুষের ধারণা ছিল যে ক্যান্সার মূলত কিন্তু একটু মানে মানুষের বেশি বয়সের অসুখ, ব্যাপারটা কিন্তু এখন সেরকম নয়। আমাদের বিভিন্ন যে কোনো কারণেই হোক আস্তে আস্তে ক্যান্সারের ইনসিডেন্স বা ক্যান্সার রোগীর পরিসংখ্যানে দেখা যায় যে যত সংখ্যা বাড়ছে তার সঙ্গে কিন্তু ইয়াঙ্গার এজে মানে কম বয়সে ক্যান্সার ডিটেক্টেড হওয়ার সংখ্যাটাও বাড়ছে। মানে আমরা আমাদের রেগুলার প্র্যাকটিসে এখন 20s to 30s মানে 20 থেকে 30 বছর, 30 থেকে 40 বছর এই এজ গ্রুপটার মধ্যে প্রচুর পেশেন্ট পাই, সেটা মুখগহ্বর এবং গলার মানে হেড অ্যান্ড নেক ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, তার প্রচুর পেশেন্ট আমরা ইয়াঙ্গার এজের পেশেন্টের মধ্যেও পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি মানে ক্যান্সারগুলো মানে জেনুইনলি একদম বলছি, জেনারেলি বলছি, যে এই ক্যান্সারগুলো কি মানে ক্যান্সারের কোনো আলাদা কোনো সিমটম রয়েছে? অবশ্যই সিমটমস রয়েছে, খুব কম। একটু আমাদের সঙ্গে এই মুহূর্তে মানে যুক্ত হয়েছেন একজন দর্শক। নমস্কার। আপনি আরেকটু স্পষ্ট করে বলুন।
আপনাকে অনুরোধ করব আপনার বাড়িতে যে টেলিভিশন সেটটি রয়েছে তার সাউন্ডটা মিউট করে নিতে, তাহলেই আপনার কথা বলতে সুবিধা হবে এবং আমাদেরও শুনতে সুবিধা হবে। আপনি আপনার টেলিভিশন সেটটি মিউট করে আবার আমাদেরকে সঙ্গে যোগাযোগ করুন। ততক্ষণ আপনার সঙ্গে যেই কথাটি বলছিলাম আমি সেই আলোচনায় ফিরি আমরা। আচ্ছা, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ক্যান্সার, অবশ্যই অধিকাংশ ক্যান্সার কিন্তু কিছু সিমটম নিয়েই প্রেজেন্ট করে। যেটা হয় সেটা হচ্ছে, যেমন সেটা ডিপেন্ড করছে কোন জায়গার ক্যান্সার। যেমন ধরুন হেড অ্যান্ড নেক ক্যান্সার, মানে মুখগহ্বর এবং গলার ক্যান্সারের ক্ষেত্রে যেমন জিভে বা মাড়িতে অনেক সময় ঘা হয়, অনেক সময় ঠান্ডা লেগে হয়, সিজন চেঞ্জের সময় হয়, কিন্তু সেই ঘাটা কিন্তু মাল্টিভিটামিন বা অ্যান্টিবায়োটিক কোনো সময় সেগুলো খেলে সেরে যায়। কিন্তু কিছু ঘা বা সাদা রঙের একটা প্যাচ বা জিভের কোনো আলসার বা যেখান দিয়ে হয়তো দাঁতের খোঁচা লেগে একটা ক্ষত হয়েছে, যেটা নর্মাল ওষুধে সারছে না এবং সেটা লং স্ট্যান্ডিং অনেক দিন ধরে আছে, বা ধরুন এই ধরনের যে উপসর্গগুলো, এগুলো কিন্তু ওরাল ক্যাভিটি ক্যান্সার বা মুখগহ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে। আচ্ছা, আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন আরেকজন দর্শক। নমস্কার, কে আছেন? নমস্কার, আপনি আপনার বাড়ির যে টেলিভিশন সেটটি, সেই সেটটিকে একটু মিউট করে নিলে আপনার কথা বলতে সুবিধা হবে এবং আমাদেরও কথাটা শুনতে সুবিধা হবে। হ্যাঁ, নমস্কার। আপনি আপনার বাড়ির টেলিভিশন সেটটি আগে মিউট করে নিন, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে এবং আপনারও শুনতে সুবিধা হবে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, নমস্কার। আপনি কোন নম্বর থেকে বলছেন? হ্যাঁ, বলুন, আপনার সমস্যা বলুন। ডক্টর দে আপনার কথা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ডক্টর নমস্কার। নমস্কার, বলুন মা। হ্যাঁ, বলছি যে এখন কিরকম খাবার খেলে আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন। হ্যালো। বলুন মা, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে কি এখন যে শুনি যে এই চিনি খেলে ক্যান্সার হচ্ছে। হ্যাঁ, এই আপনার কাছে এটাই বলতে চাই যে কিরকম খাবার আমাদের খাওয়া উচিত। হ্যাঁ, আমার ঘরে মেয়ে আছে। দেখুন কিরকম, আপনি এবার আমাদের ডাক্তারবাবু যেই কথাটি বলবেন আর সেটাই আপনি আপনার টেলিভিশন সেটেই শুনতে পারবেন। আমি আমার কন্ট্রোল রুমকে অনুরোধ করব কলটি ডিসকানেক্ট করার জন্য। বলুন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আচ্ছা, এক কথায় কি খাবার খেলে ক্যান্সার হবে না এরকম কোনো গ্যারান্টিযুক্ত খাবার এখনো তৈরি হয়নি। যেটা চিকিৎসক হিসেবে আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইলের মধ্যে যে খাবারগুলো আমরা বলি সাধারণভাবে, যেমন বাইরের প্যাকেজড ফুড অ্যাভয়েড করবেন, যথাসম্ভব সবুজ শাকসবজি বা টাটকা খাবার খাবেন, রেগুলার বেসিসে এক্সারসাইজ বা ব্যায়াম করবেন এবং হাঁটা চলা এগুলো করবেন। বাইরের খাবারের মধ্যে আপনি সম্ভবত বললেন, আমি খুব ভালো শুনতে পেলাম না, তাও আমার মনে হলো যে বললেন যে চিনি খাওয়া উচিত নয়। এরকম কিন্তু কোনো সায়েন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্ট নেই যে চিনি খেলে ক্যান্সার হয় বা চিনি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে, সেটা কিন্তু নয়। বলার উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো খাবারই পরিমিত পরিমাণে যদি খাওয়া হয় তাহলে সেটা আমাদের শরীরে যতটুকু তার কাজ ততটুকু কাজ করে। সেটা ফ্যাট হোক বা সুগার হোক বা প্রোটিন হোক, কোনোটাই বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। যেটা পরিমিত খাওয়া উচিত সেটাই খাওয়া দরকার, বা যতটা খাওয়া দরকার ততটাই খাওয়া উচিত। আর ওই যে বললাম যে যত টাটকা খাবার, শাকসবজি এগুলোকে চেষ্টা করবেন নিজের ডায়েটের মধ্যে ঢোকাতে, সেটা সব থেকে ভালো। বাইরের যে খাবারগুলো, আর শুধু তাই না, জাঙ্ক ফুড, সেটা চিপস হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, বার্গার হতে পারে, এগুলোতে যে ফ্রুট মানে প্রিজারভেটিভ থাকে বা যে জিনিসগুলো ইউজ করা হয় সেগুলো কিছুটা হলেও ক্যান্সারের মানে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে।
তো সেই মানে মোদ্দা কথা হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করলেই ক্যান্সার থেকে কিছুটা হলেও বাঁচার চেষ্টা করা যায়। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরেকজন দর্শক। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ, আপনার কথা। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, আপনার কথা ডক্টর দে শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আমার বক্তব্য হচ্ছে আমি 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 হ্যাঁ হ্যালো, আমি একটা নিউজ পেলাম, মানে যেতে যেতে পথে ঘাটে চলতে চলতে আমি কর্মশীল ব্যক্তি হিসেবে একটা খবর মেসেজ পাই যে এসি গাড়িতে যারা যাতায়াত করে, আমার এটা জানার দরকার ছিল ম্যাডামের কাছ দিয়ে, যাতায়াত করে তাদের কোনো মেনটেনেন্সের প্রবলেম হলে সেই কারণে নাকি ক্যান্সারের মানে কোনো প্রাদুর্ভাব ঘটতে পারে, এরকম কোনো একটা বিষয়। বেশ, আপনার প্রশ্নের উত্তর ডক্টর দে করছেন, আপনি আপনার এই প্রশ্নের উত্তর টেলিভিশন সেটের মাধ্যমেই শুনতে পাবেন। আচ্ছা, গাড়ির এসি চালালে মানে এসি চালিয়ে মোটামুটি আমরা সবাই গরমের দেশে এখন যাতায়াত করি রেগুলার বেসিসে। এবার আপনার যেটা প্রশ্ন যে এসির মেনটেনেন্স ঠিকঠাক না হলে সেটা ক্যান্সারের কোনো রকম রিস্ক ফ্যাক্টর হতে পারে কিনা, ডাইরেক্টলি এরকম কোনো রিস্ক ফ্যাক্টর এখনো পর্যন্ত প্রুভেন নয়। এবার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে গাড়ির এসিতে, ধরুন এসিতে সেটা বাড়ির এসি হোক বা গাড়ির এসি হোক, যদি প্রপার মেনটেনেন্স না হয় তাহলে তার থেকে যে পলিউটেড মানে গ্যাস বেরোয় তার থেকে যে কোনো রকম শরীরের মানে ক্ষতি হতে পারে, কিন্তু ডাইরেক্টলি ক্যান্সার হতে পারে গাড়ির এসি বা বাড়ির এসির মেনটেনেন্সের অভাব হলে না। বাবা, সেরকম কোনো প্রুভেন কোনো ফ্যাক্ট এখনো পর্যন্ত আসেনি, আমরা জানি না এখনো অবধি। আচ্ছা, আমরা আবার আমাদের আলোচনায় ফিরি। যেই কথা হচ্ছিল আপনার সঙ্গে যে ক্যান্সারের নির্দিষ্ট কোনো সিমটম রয়েছে কিনা। সিমটম ওই যে বললাম যে হেড নেক ক্যান্সারের এইগুলো একটা সিমটম হতে পারে, বা ধরুন গলার স্বর ভেঙে যাওয়া, ঠান্ডা লাগলে গলার স্বর ভেঙে যায় কিন্তু সেটা আবার রিকভার করে বা ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে কারোর একটা গলা ভেঙে গেছে বা গলা বসে গেছে, সেটা ঠিক হচ্ছে না, তো সেইটা কিন্তু আমাদের স্বরযন্ত্র বা ল্যারিংসের ক্যান্সারের একটা আর্লি সিমটম হতে পারে। এ তো গেল ধরুন হেড অ্যান্ড নেক ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে একটা লাম্প বা ফোলা দেখা যায়, যেটা মহিলারা অনেক সময় বিশেষ করে আমাদের দেশে লজ্জার কারণে বা তার কোনো সেরকমভাবে মেডিকেল ফ্যাসিলিটির অ্যাক্সেস তার কাছে নেই সেই হিসেবে অনেক সময় লুকিয়ে রাখেন, এবং বা হয়তো অল্টারনেটিভ মেডিসিনের কোনো চিকিৎসা করলেন, তাতে জিনিসটা কমলো না, হয়তো মানে প্রথমেই যদি কোনো ডাক্তারের পরামর্শ নিতেন তাহলে হয়তো জিনিসটা আর্লি স্টেজে ধরা পড়তো। এবং সবসময় যে ব্রেস্ট লাম্প হিসেবে প্রেজেন্ট করে তা না, অনেক সময় দেখা যায় যে আর্মপিট বা বগলে একটা ফোলা নিয়ে অনেক সময় প্রেজেন্ট করতে পারে, বা জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার যেমন পারভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে। মোদ্দা কথা হচ্ছে অধিকাংশ ক্যান্সারই কিছু না কিছু সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে, তবে কিছু কিছু ক্যান্সার যেমন ওভারিয়ান ক্যান্সার সেগুলো কিন্তু প্রেজেন্ট করে খুব ভেগ সিমটম নিয়ে, যেমন ধরুন হঠাৎ করে কারোর খিদে কমে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বা খাওয়ার একটা অনিচ্ছা হচ্ছে বা দুর্বলতা হচ্ছে, এইরকম ভেগ সিমটম নিয়ে। আরও একটা সিমটম যেটা অধিকাংশ ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড ওয়েট লস। মানে ধরুন কেউ নতুন করে ডায়েট কিছু করছেন না, হঠাৎ করে কোনো পরিশ্রমসাধ্য কাজ করছেন না, তা সত্ত্বেও লাস্ট 3 থেকে 6 মাসের মধ্যে হয়তো হঠাৎ করে অনেকটা ওজন তার কমে গেল, সেইটা একটা ক্যান্সারের ক্ষেত্রে একটা মানে প্রেজেন্টিং ফিচার বা উপসর্গ হলেও হতে পারে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন দর্শক। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তার ম্যাডামকে বলছিলাম। বলুন মা। যে মুখের ভেতরে ক্যান্সারের কি পার্টিকুলার কোনো কারণ থাকে নাকি এমনিতেও হতে পারে সেটা? মানে ধরুন নেশার দ্রব্য গ্রহণ করলেই হবে নাকি এমনিতেও হতে পারে? বেশ, ডক্টর আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনি আপনার টেলিভিশন সেটের মাধ্যমেই ওনার আপনার উত্তর আপনি শুনতে পাবেন। আচ্ছা, মুখগহ্বরের যে ক্যান্সার সেটা কিন্তু নেশার জিনিসের সঙ্গে অধিকাংশ পেশেন্ট যেগুলো তাদের আমরা দেখি তাদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নেশার জিনিসের সঙ্গে একটা সংযোগ পাওয়া যায়, এবং নেশার জিনিস মানে হচ্ছে তামাকজাত দ্রব্য। অধিকাংশ ক্ষেত্রে ওরাল ক্যাভিটি বা মুখগহ্বরের ক্যান্সারের পেশেন্টরা দেখা যায় তার আগে কোনো না কোনো সময় গুটকা, পান, সুপুরি এগুলো নেশা ছিল। অনেকের ক্ষেত্রে আমরা যখন একটু বেশি করে জিজ্ঞেস করি যে বাবা ঠিক করে বলুন আগে কোনো নেশা ছিল কিনা, দেখা যায় হয়তো কিছুদিন আগে বা কিছু বছর আগে গুড়াকু দিয়ে দাঁত মাজতেন,
বা কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় বিড়ি সিগারেটের নেশা ছিল। তো এইগুলো ওরাল ক্যাভিটি ক্যান্সারের সঙ্গে এমন নয় যে ওরাল ক্যাভিটি ক্যান্সার মানে নেশার না করলে হয় না, এরকম কোনো ফুল প্রুফ গ্যারান্টি অবশ্যই নেই। কিন্তু নেশার জিনিসের সঙ্গে স্পেশালি তামাকজাত দ্রব্য ব্যবহারের সঙ্গে মুখগহ্বর এবং গলার ক্যান্সারের একটা মানে ওতপ্রোতভাবে জড়িত দুটো। আর তার সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে ওরাল ক্যাভিটি ক্যান্সার যে পেশেন্টদের হয়, বিশেষ করে জিভের ক্যান্সার বা গালের ক্যান্সার, অনেক ক্ষেত্রে দেখা যায় শার্প টুথ এন্ড মানে দাঁত অনেক সময় হয় না আমাদের হাত মুখের ভেতর দেখা যায় যে দাঁতের একটা পাশ ঘষে গেছে বা কিছু হয়েছে যে একটা খোঁচা উঠে আছে, যার জন্য জিভের পাশে ক্রমাগত ঘষা লেগে একটা ঘা হচ্ছে বা গালে একটা ঘা হচ্ছে। এই যে লং স্ট্যান্ডিং ঘা এইগুলো কিন্তু খুব ক্ষতিকারক। অনেক ক্ষেত্রে এটা যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এইগুলো পরবর্তীকালে মানে ক্যান্সার তৈরি করতে পারে। আচ্ছা, আপনার কাছে এবার আমার যে প্রশ্নটা রইল যে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে ক্যান্সার কি অন্যরকম হতে পারে এবং সেগুলি হলে তার আলাদা সিমটম কি কি রয়েছে? দেখুন, মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে ক্যান্সার অন্যরকম বলতে যখন ওরাল ক্যাভিটি বা গলার ক্যান্সার তার আলাদা কোনো সিমটম নেই, সেটা মহিলার ক্ষেত্রে হোক বা পুরুষের ক্ষেত্রে হোক একইভাবে প্রেজেন্ট করে। এবার ব্রেস্ট ক্যান্সার যখন মহিলাদের ক্ষেত্রে হচ্ছে একভাবে প্রেজেন্ট করছে, ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদের ক্ষেত্রেও হতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে এই লাম্প বা ফোলাটা ডিটেকশন হওয়ার সম্ভাবনাটা আর একটু কম থাকে, তার কারণ যেহেতু রেগুলার বেসিসে কোনো চেক আপ ইত্যাদি হয় না। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আরেকজন দর্শক। নমস্কার। হ্যাঁ, আমি 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 দ্বিতীয়বার আর একবার করছি। আমার একটা রিকোয়েস্ট ছিল, আর একটা লাস্ট কোশ্চেন করবো। সেটা হচ্ছে এই যে আমাদের পাড়ায় একজন দাদা, অনেক কম বয়স, 50+, সে হট করে কোনো নেশা করে না, চা খায় না, কোনো রকম নেশা নেই, খুব মেনটেন করতো, কিন্তু তার হট করে ধরা পড়লো কিডনিতে ক্যান্সার, এবং সে বেশি দিন টাইমও দিল না, সে পরিবার ছেড়ে চলে গেল। এইটা কি কারণে আসে এই ক্যান্সারটা? তার তো কোনো নেশা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি টেলিভিশনের মাধ্যমে এই প্রশ্নের উত্তর আপনি পাবেন। দেখুন বাবা, একটা জিনিস এখনো পর্যন্ত যত রকম ক্যান্সার ধরা পড়েছে তার মধ্যে কিন্তু খুব কম সংখ্যক ক্যান্সারের ক্ষেত্রেই পিছনে কি কারণ বা কি করলে আমরা ক্যান্সার থেকে বাঁচতে পারি সেটা এখনো পর্যন্ত জানা নেই। আমি যে বললাম ওরাল ক্যাভিটি বা হেড অ্যান্ড নেক ক্যান্সার বা মুখগহ্বরের ক্যান্সারের ক্ষেত্রে যে বললাম যে তামাকজাত দ্রব্যাদি ব্যবহার করলে হয়, আপনি যে পেশেন্টের কথা বললেন খুব দুর্ভাগ্যজনক যে তার কিডনি ক্যান্সার, তিনি হেলদি লাইফস্টাইল মেনটেন করেছেন, তা সত্ত্বেও তার কিডনি ক্যান্সার হয়েছে এবং তার চিকিৎসা করার সুযোগ পাওয়া যায়নি। এবার কিডনি ক্যান্সারের এক্স্যাক্টলি কি কজ এখনো পর্যন্ত আমরা জানি না, এবং শুধু কিডনি ক্যান্সার নয়, আমি বারবার এমফাসাইজ করছি যে অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রেই তার পিছনে কি কারণ সেটা কিন্তু এখনো প্রুভেন নয়। কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেমন হেড অ্যান্ড নেক ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, এই ধরনের ক্যান্সার যার ক্ষেত্রে আমরা কিছুটা হলেও রিস্ক ফ্যাক্টরগুলো জানতে পেরেছি, সেগুলোকে যদি আমরা আমাদের লাইফের নর্মাল লাইফস্টাইল থেকে দূরে রাখি তাহলে হয়তো ওই ফ্যাক্টরগুলোর জন্য যদি ক্যান্সার হয় সেইটা থেকে আমরা বাঁচতে পারবো। তার মানে কিন্তু এই নয় যে হেলদি লাইফস্টাইল মেনটেন করলে ফুল প্রুফ গ্যারান্টিড যে ক্যান্সার হবে না। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করতে পারি যে হেলদি লাইফস্টাইল মেনটেন করলে কিছুটা হলেও আমরা ক্যান্সারের কবল থেকে বাঁচতে পারি। কিন্তু ওই যে বললাম যে অধিকাংশ ক্যান্সারের যে কি কজ আমরা কিন্তু দুর্ভাগ্যবশত প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে, তার কারণ ক্যান্সার এখন ঘরে ঘরে, কিন্তু এক্স্যাক্ট কি কজ সব ক্যান্সারের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা জানি না। সেই জন্যই আরেকটা কথা বারবার আমি বলি চিকিৎসক হিসেবে, আজকেও বলছি, সেটা হচ্ছে যে কোনো রকম সমস্যা হলে সেটা সে মুখের ঘা হোক, পেটের ব্যথা হোক বা গলা ভাঙা হোক, যাই হোক, যেটা সমস্যা হলে কিন্তু চেষ্টা করবেন সকলেই যে যত তাড়াতাড়ি সম্ভব একজন মানে কোয়ালিফাইড চিকিৎসক, তাকে ক্যান্সার স্পেশালিস্ট হতে হবে তা নয়, যে কোনো আপনার কাছাকাছি চিকিৎসক যিনি আছেন তার সঙ্গে একবার যোগাযোগ করে বা কনসাল্ট করে তার ওপিনিয়ন নিতে, যাতে আর্লি স্টেজে ধরা পড়লে কিন্তু অধিকাংশ ক্যান্সারই এখন নিরাময়যোগ্য এবং পেশেন্ট ক্যান্সার মুক্তভাবে ভালো থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের শেষ দর্শক। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি, বাংলাদেশ থেকে বলছি। হুম, আত্মীয় চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ বলুন।
বলছি যে এরকম আমার মেসমশাই ছিল, এবার উনি বয়স হয়তো 60-এর কাছাকাছি হয়েছিল। হ্যাঁ, এবার উনি চাকরি বাকরি করতেন, কিন্তু হঠাৎ করে যে ওনার ভিতরে ভিতরে যে ক্যান্সার হয়েছিল সেটা আমরা কেউ বুঝতেই পারিনি। হ্যাঁ, তারপর আমাকে যখন হসপিটালে দেওয়া হলো তখন মেয়েটিকে পেটে জল হয়ে গেছে। তারপর আস্তে আস্তে ওনাকে কয়েকটা হসপিটালে দেওয়ার পরও এরকম হলে উনি তারা মারা গেলেন আমাদের মশাই। কিন্তু এটা কেউ বাড়িতে বুঝতে পারেনি। হ্যালো ডাক্তারবাবু, শুনছে না, আপনার প্রশ্নটা বলুন। বলছি যে হঠাৎ করে যে আমার মেশো এরকম ভাবে মারা গেল, কোনো কিছু ভাবে জানা যায়নি যে কি হয়েছিল। এই চাকরি বাকরি করতেন। হ্যাঁ, আমি শুনলাম আপনার প্রশ্নটা। আমি মানে প্রশ্ন তো আপনি করেননি, আপনি একটা ফ্যাক্ট বললেন যেটা আপনার জীবনে ঘটেছে। দেখুন, আপনি যেটা বললেন যে আপনার যে আত্মীয় মারা গেছেন সেটা দুর্ভাগ্যজনক। মারা গেছেন, তিনি নর্মাল তার লাইফস্টাইল মেনটেন করতেন। এবার তার কি হয়েছিল মানে কেন জানা যায়নি বা তার আদৌ কোনো সিমটম ছিল কিনা এইটা কিন্তু প্রপার আগে থেকে না জানলে বলা মুশকিল। ঠিক আছে, আমি এটা বুঝতে পারলাম যে তিনি চাকরি বাকরি করতেন, মানে তিনি তার নর্মাল মানে সুস্থ ছিলেন, সুস্থভাবে যে নিজের হেলদি লাইফস্টাইল মানে লাইফ যেটা নর্মাল ডেইলি লাইফ কন্টিনিউ করা সেটা তিনি করতেন, সেটাতে তার অসুবিধা হয়নি। এবার এইটা কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ, আমি একটু আগে বললাম না যে মানুষ অনেক সময় সিমটম থাকে, খুব কম ক্যান্সারই থাকে, আমি বারবার বলছি, যেটা কোনো সিমটম না নিয়ে প্রেজেন্ট করে। অধিকাংশ ক্যান্সার থাকে যেটা কিছু না কিছু সিমটম নিয়ে প্রেজেন্ট করে, সেটা হয়তো খুব হালকা বা খুব ছোটখাটো কিছু, যেটাকে আমরা বা রোগীরা গুরুত্ব দেন না। মানে এটা যে কোনো সাধারণ জিনিস হতে পারে, এটা ক্যান্সার নাও হতে পারে, সেই ভেবে আমরা হয়তো অনেক সময় মেডিকেল কনসালটেশন করি না। এবার এই ক্ষেত্রে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ বারবার এটাই বলবো যে অধিকাংশ ক্যান্সার কিন্তু কিছু না কিছু সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে। আমরা যত তাড়াতাড়ি সেটাকে ধরার ব্যবস্থা করব, তত তাড়াতাড়ি প্রগনোসিস বা পেশেন্ট কতটা ভালো হবেন, সুস্থ হবেন বা কন্ট্রোল করা যাবে বা পেশেন্টের সার্ভাইভাল কতটা হবে সেটা তার উপর ডিপেন্ড করে। এবার কিছু কিছু ক্যান্সার অবশ্যই আছে যেটা আগে থেকে সত্যিই ধরা যায় না, সেগুলোর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, কখনো কখনো কিওর করা যায়, তার কারণ এখন অনেক রকম চিকিৎসা ব্যবস্থা এসেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি পুরোপুরি কিওর করা নাও যায়, ডিজিজ কন্ট্রোল করে বা ডিজিজটা কিছুটা শরীরে হয়তো থাকে ক্যান্সার, কিন্তু তা সত্ত্বেও পেশেন্ট সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। আপনারা ডক্টর অনুভূতি দের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে ওনার নাম্বার ভেসে যাচ্ছে, তো সেই নাম্বারের মারফত যোগাযোগ করে আপনারা ডিরেক্ট আপনাদের সমস্যার কথা ওনার সঙ্গে বলতে পারেন, ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ফার্দার চিকিৎসা করতে পারেন। আমাদের অনুষ্ঠানের পরিসর যেহেতু খুবই ছোট, এই সময়ের মধ্যে মানে অনেকটা আলোচনা হয় না, আমরা পরবর্তীকালে আবারও এই আলোচনা নিয়ে ফিরে আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং এইভাবেই আপনারা আরো যোগাযোগ করতে থাকুন ডক্টর অরুন্ধতির সঙ্গে। হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠান আজকে এই পর্যন্তই, নমস্কার।